আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভা। এবার ডেঙ্গুর হেমোরেজিক রূপ ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা, ফলে হতে পারে রক্তক্ষরণ, এমন আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। 2 সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীতে উদ্বেগ বাড়ছে ডেঙ্গু নিয়ে। নগরবাসীর সুরক্ষার জন্য মৌসুমের শুরু থেকে ব্যবস্থা গ্রহণ করেছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে 3 মাস ব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক র্যালির আয়োজন করে, যেখানে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ডেঙ্গু প্রতিরোধে কর্পোরেশনের বাইরে পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয় সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। এতে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন প্রয়োজনে আইন প্রয়োগ করে জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেয়ার। জনগণের সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে আমরা সরকারে আসার পর থেকেই নানাবিধ কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচিগুলোতে জনগণের সম্পৃক্ততা থেকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করছি। রাজধানীর রবীন্দ্র সরোবরে 3 মাস ব্যাপী বিশেষ মশা নিধন ও সচেতনতা অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণের 75টি ওয়ার্ডের মধ্যে 28টি ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে। ঢাকা মহানগরীতে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে, 28টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, 28টা ওয়ার্ডে। আর বাকি যে কয়টা ওয়ার্ড সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ, মাত্র অল্প কয়েকটা আছে যেখানে ঝুঁকিপূর্ণ না। অনুষ্ঠানে অংশ নিয়ে সবথেকে বেশি আশঙ্কার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, চিকিৎসকদের সংখ্যা অনুযায়ী এবার ডেঙ্গুর রূপ হতে পারে ভয়ঙ্কর। ডেঙ্গু রূপটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোনো সময় হালকাভাবে থাকে, কোনো সময় বেপরোয়াভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হেমোরেজিং হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। ঝুঁকি এড়াতে আগামী 2-3 দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। শুধু নীতি তৈরি নয়, শহরের বাসিন্দারা নীতি দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটা মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালার শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অনেক প্রকল্প নেওয়া হলেও বুড়িগঙ্গা দূষণমুক্ত করার কোনো প্রকল্প না থাকায় আক্ষেপ জানান তিনি। নদীর দূষণ দূর করতে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। প্রজেক্টের পর প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট চলছে এই ঢাকা নগরের জন্য, কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে? এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। আমরা বুড়িগঙ্গাকে ঠিক করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করতে পারি কিনা, আমাদের বারো নদীকে ঠিক করতে পারি কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। 24 ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ পুশ ইনের আরও 8টি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কারণে এই অপচেষ্টা ব্যর্থ হয়। শনিবার ঝিনাইদহের যাদবপুর সীমান্ত দিয়ে 3 জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা ফিরে যায়। নওগাঁর কর্মুডাঙ্গা সীমান্তে 17 জন এবং লালমনিরহাটের বড়খাতা 65 বাড়ির সহ সীমান্ত দিয়ে 33 জনকে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া পঞ্চগড়, নেত্রকোনার কচুগড়া সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা প্রতিহত করা হয়। বিজিবি জানান, সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে।
দর্শক, পুশিনের বিষয়ে আরও জানাতে মেহেরপুরের সীমান্ত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, সীমান্তে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা জানাবেন। সীমান্তে আসলে এই মুহূর্তে আমরা যদি বলি তাহলে কিছুটা থমথমে পরিবেশ বিরাজ করছে, কারণ এই পাশে আমাদের বাংলাদেশের যে সীমান্ত রেখা বা বাংলাদেশের যে সীমানা, সেই সীমানার টোটাল এলাকা জুড়েই হচ্ছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা আসলে এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং গ্রামবাসী এবং আশেপাশের মানুষজন সেখানে বিজিবিকে সাপোর্ট হিসেবে তারা অবস্থান করছেন। মাঠে যারা কাজ করেন কৃষক, তারাও আসলে বিজিবির সাথে গিয়ে তারা দেশ রক্ষার মতো একটা মানে পরিস্থিতি যেরকম হয় সীমান্তে, সেরকম একটা পরিস্থিতি নিয়েই আসলে তারা সবাই দাঁড়িয়ে আছে। তবে নতুন করে আর কোনো পুশিং এর ঘটনা নাই। যে আজকে সকাল ভোরে যে 6 জনকে বিএসএফ তারা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে দিয়ে যে ভিতরে পাঠিয়েছিল, সেই 6 জনই এখনো সীমান্তে যে কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে তারা অবস্থান করছে, কারণ তাদেরকে ফিরিয়ে দেওয়ার পরে সেখানেই তারা রয়েছে এবং তাদেরকে কিন্তু বিএসএফ এখনো গ্রহণ করেনি। অর্থাৎ বলা যায় যে দুই দেশের মাঝে ফাঁকা মাঠের মধ্যে এই 6 জন মানুষ তারা অবস্থান করছেন। আমরা একটু আগে দেখেছি যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক শুরু হয়েছিল। সেই পতাকা বৈঠক কিন্তু এখনো শেষ হয়নি। আমরা আরো জানতে পেরেছি যে সীমান্তে অন্যান্য বিজিবি ক্যাম্প থেকে অনেক বেশি সদস্য নিয়ে এসে এখানে জমায়েত করা হয়েছে এবং বিজিবির কঠোর থেকে আরো বেশি কঠোর অবস্থানে যাচ্ছে। তো পতাকা বৈঠকের পরেই জানা যাবে যে তাদের নিয়ে কি সিদ্ধান্ত হবে। এই ছিল সীমান্ত থেকে আমার কাছে সর্বোচ্চ। ধন্যবাদ আপনাকে। যে কোনো সময় সম্প্রসারিত হতে পারে মন্ত্রিসভা। রদবদলের গুঞ্জন রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমানো এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি আনাতে এমন পদক্ষেপ নিতে পারে সরকার, যদিও বিষয়টি এখনও নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে। বিস্তারিত শামীম চৌধুরীর রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গেল 17 ফেব্রুয়ারি 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক গতিশীলতা আনতে ইতোমধ্যে রদবদলও হয়েছে কয়েকটি মন্ত্রণালয়ে। তবে এবার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমানো এবং জনবান্ধব কর্মসূচির কার্যকারিতা বাড়াতে আবারও সম্প্রসারিত হতে যাচ্ছে বর্তমান মন্ত্রিসভা। সেই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাসেরও জোরালো সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদল ও সম্প্রসারণে প্রবীণ ও ত্যাগী নেতাদের নাম রয়েছে আলোচনার শীর্ষে। পূর্ণমন্ত্রী হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি টেকনোক্রেট কোটায় আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের নাম। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে পদ পেতে পারেন আজিজুল বারী হেলাল, শহীদুল ইসলাম বাবুল ও আমিরুল ইসলাম খান আলিম। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল এবং শাহরিন ইসলাম তুহিনের নামও রাজনৈতিক মহলে বেশ আলোচিত। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের গত কয়েক মাসের কর্মদক্ষতা ও কাজের মূল্যায়নের ভিত্তিতেই এই আকার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের পারফরমেন্স দেখছেন, প্রত্যেকের উপর নির্দেশনা রয়েছে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতার মাধ্যমে সর্বোচ্চ জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে দেশের সেবা করে যাওয়া এবং ওনার মূল্যায়নের উপর ভিত্তি করেই হয়তো ভবিষ্যতে সরকার পরিচালনায় যারা রয়েছেন সংযোজন, বিয়োজন, পরিবর্তন কী হবেন, এটি একান্তই ওনার এবং বিএনপি একটি দল হিসাবে যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন, সরকারে যারা গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছেন, ওনাদের সামগ্রিক একটি সিদ্ধান্ত। নতুন পুরাতনের সমন্বয়ে মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদল সরকারের কার্যক্রমে গতি আনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথকে সুগম করবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। গেল রাতের কার্গো ভিলেজের কুরিয়ার শেডে আগুন লাগার পর দ্রুতই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল পরিদর্শন করে বিমান প্রতিমন্ত্রী জানান সেখানে ধারণ ক্ষমতার বেশি মালামাল ছিল। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে গত বছরের 18 অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, অল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি। সচিবালয়ে জ্বালানি সংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিদ্যুতের দাম বাড়ালেও সরকার 41,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। 65% গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়েনি বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। যে কম সামর্থ্যবান মানুষ এবং যেটার ইম্প্যাক্ট অনেক বড় পড়বে, সেখানেও ইনফ্যাক্ট সরকার তার বিবেচনায় নিয়েছে। আর অন্য ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি হয়েছে 5 টাকা করে। আসলে 5 টাকা মূল্য বৃদ্ধির পরও আবারও বলে রাখি, বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপরও আগামী বাজেটে 41,000 কোটি টাকার মতো বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। সরকার এখানে নিজের থেকে আপিল করে সেই অথরিটির কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে 65% আমরা বের করে নিয়ে আসছি, যাতে মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65% আমরা কিছু বের করে নিয়ে আসছি। এই অপরাধগুলি করে এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন ঝুঁকি এবং ই-সেফটি ব্যবস্থাপনা জোরদারে সরকার কাজ করছে। এ লক্ষ্যে জাতীয় নীতিমালার খসড়া প্রণয়নে সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ আহ্বান জানিয়েছে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফেক নিউজ মোকাবেলা বিষয়ক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিস্তৃত প্রভাব মোকাবেলায় কার্যকর সমাধান ও বাস্তব উদ্যোগ গ্রহণের তাগিদ দেন মন্ত্রী। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় পর্যায়ে সমন্বিত পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। নিরাপত্তার প্রশ্ন যদি আমরা কথা বলি, তাহলে এখন সীমান্তের নিরাপত্তার চেয়েও কিন্তু আপনার ডিজিটাল অ্যাক্সেস এর মধ্যে যে ঝুঁকি আছে, সেটা কিন্তু আরো অনেক বড় হয়ে দেখা দিয়েছে। যে সরকারকে এই বিষয়ে আপনারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান খসড়া দিতে পারেন, এবং সংশ্লিষ্ট মন্ত্রী হিসাবে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমি খুব অধীর আগ্রহে এই ধরনের সমস্যার বিশ্লেষণের চাইতেও সমাধানের একটা খসড়া পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। দীর্ঘদিনের ট্রফি খরা খোঁচানোর সুযোগ ভারতের সামনে, বিপরীতে ইতিহাস গড়ার হাতছানি বাংলার বাঘিনীদের সামনে। যদিও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে মারিয়া মান্ডার দল, তবে সাফে 5 বারের দেখায় 2 জল ও 1 ম্যাচ ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে পিটার বাটলারের দল। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে অনিশ্চিত মনিকা চাকমা। দর্শক, সাফ নারী চ্যাম্পিয়নশিপ সংবাদ সংগ্রহে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, ফাইনালের আগে দু দলের প্রস্তুতি কেমন দেখলেন এবং বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি এর আগে যেমনটা জানাচ্ছেন যে বাংলাদেশের এটি তৃতীয় হ্যাট্রিক শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে ভারত কিন্তু এবার জিতলে ষষ্ঠবারের মতো শিরোপা জিতবে। ভারত গত 6 বছর ধরে এই সাফের ফাইনালে উঠতে পারেনি, তার মানে এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এর আগে এশিয়ান কাপে কিন্তু তারা খুব একটা ভালো করেনি, সেই সব স্মৃতি নিয়েই তারা একটি শক্তিশালী দল নিয়েই
এবারের সাফটা খেলতে এসছে। একাদশে আসলে বাংলাদেশের বেশ কিছু পরিবর্তন আসবে, একাধিক পরিবর্তন আসবে। মনিকা চাকমা নিশ্চয়ই খেলবেন না এমনটাই জানা গেছে, তবে সেখানে বাংলাদেশ 4-2-3-1 এই ফরমেশনেই খেলতে পারে। সেখানে ডিফেন্স লাইনে বাংলাদেশের সেকেন্ড অপশনটা কে হবে তা হয়তো বা বোঝা যাবে পরে। আনিকা অ্যাটাকিং লাইনে আনিকা থাকবেন, এবং যদি 4-2-3-1-এ খেলে তাহলে 3 জন যদি হচ্ছে গিয়ে সেন্টার মিডফিল্ডে থাকে, সেখানে মনিকা চাকমা ছাড়া মারিয়া মান্ডা এবং হচ্ছে গিয়ে ঋতুপর্ণার সঙ্গে এপাশে সাগরিকাকে দেখা যেতে পারে আজকে শুরুর একাদশে। তো ভারতের বিপক্ষে এখন পর্যন্ত 13 ম্যাচের 2টি মাত্র জয় বাংলাদেশের, 2টি জয়ই এসেছে গত 2টি সাফে। তার মানে ভারত 10টি ম্যাচ জিতেছে। শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ নিশ্চয়ই এবারের আরেকটি ইতিহাস গড়তে চাইবে, তবে সব কিছুই নির্ভর করছে বাংলাদেশের মাঠের পারফরমেন্সের উপর। এই ছিল ভারতের গোয়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস পদকগুলো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। চলতি বছর বিভিন্ন দেশের মোট 68 জন শান্তিরক্ষীকেও মরণোত্তর এই পদকে সম্মানিত করা হয়। প্রধানমন্ত্রীর সাথে স্বাস্থ্য খাতের অগ্রগতির বিষয়ে বৈঠকের বিষয়ে নিজ বাসভবনে ব্রিফিং করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নকশা, যন্ত্রাংশ সংগ্রহ, প্রোটোটাইপ নির্মাণ, পরীক্ষা, জনবল ও পরামর্শ ব্যয়, এগুলি অন্তর্ভুক্ত রয়েছে এই টাকাটার ভিতরে। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স। 1 টাইপ ইজ যেটা গ্রামের রিমোট কর্নার থেকে মায়েদেরকে বা সিরিয়াস একটা মুমূর্ষু রোগীকে উপজেলা কমপ্লেক্সে আনার জন্য এক ধরনের একটা অ্যাম্বুলেন্স হবে, 4 চাকা এবং ইলেকট্রিক ভেহিকল, নট এনি ডিজেল অর পেট্রোল ভেহিকল। আরেকটা হবে সেকেন্ড টাইপ, উপজেলা থেকে আমাদের সদর, জেলা সদর অথবা ইন কেস অফ নেসেসিটি ক্যাপিটাল রাজধানীতে নিয়ে আসার জন্য, সেটা আরেকটা 2টা। এবং ওই অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, সিলিন্ডারের বেড থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, আরও প্রাসঙ্গিক যা যা দরকার থাকবে, ব্যাটারি সিস্টেম থাকবে, ইলেকট্রিসিটিতে চলবে। আমরা একদিকে আমাদের নিজস্ব বিদ্যুৎ সাশ্রয় করতে চাই, আমরা ইলেকট্রিসিটিতে চলবে। এটার সাথে আমাদের কিছুটা ছোট আকারে হলেও সৌর বিদ্যুতের ব্যবস্থাও থাকবে ওই অ্যাম্বুলেন্সটার সাথে। এইভাবে ডিজাইন করা হবে। আমরা প্রথমে পাইলটিং প্রজেক্ট করব একটা উপজেলায়, ইনশাল্লাহ সাকসেসফুল হলে আমরা সারা বাংলাদেশে আগামী বছর আমরা এইটা চালু করব। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স সার্ভিসেস, 1 টাইপ ফ্রম গ্রাম থেকে উপজেলা, আবার উপজেলা থেকে ঢাকা পর্যন্ত। এটা আমরা আমাদের নিজস্ব খাত থেকে করব। আমাদের ইঞ্জিনিয়ারিং বুয়েট তারা এটা নকশা করতেছে, তারপর নকশা ফাইনাল হলে আমাদের দেশে গাড়ি প্রস্তুতকারকদের আমরা সেটা দেব, ওনারা নিজেরা প্রস্তুত করবেন এবং একটা মূল্য নির্ধারণ করে রাষ্ট্রীয় পর্যায়ে আপনারাও জানবেন সেই গাড়ি নির্মাণ করা হবে। বিদেশ থেকে আনা আমরা অ্যাভয়েড করতে চাই আমাদের ফরেন কারেন্সিকে বাঁচানোর জন্য। এটাই ছিল আমাদের আজকে মুখ্য আপনাদেরকে জানানোর ব্যাপার। আপনাদেরকে আমরা সব কিছু শেয়ার করতে চাই। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে আবারও আমি রিপিট করতে চাই, যেটা আদ্দিন হাসপাতাল। আমরা দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং এর অংশবিশেষ। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, ভুক্তভোগীর পরিবার এবং আইনজীবীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন অ্যাডভোকেট শিশির মনির। এ সময় পরিবারগুলো দোষীদের শাস্তির দাবি জানালেও হাসপাতাল বন্ধের বিপক্ষে অবস্থান নেয়। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানো নোটিশের জবাব আইনি প্রক্রিয়ায় মোকাবেলার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুনানি চাওয়ার কথাও জানিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শিশির মনির বলেন, 6 শিশু মৃত্যুর ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। Continue and handle this issue
with utmost sincerity, with all respect to each and every family, and at the end of the day, to the humankind. আমরা কেউই জীবন ফিরিয়ে দিতে পারবো না, জীবন ফিরিয়ে দেওয়ার এখতিয়ার আমাদের নেই, কিন্তু মানুষের পক্ষে যা যা করণীয় সম্ভব তার সব কিছু করার জন্য উই আর রেডি। ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণা চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বেলা 11টায় মিরপুরের র্যাব 4 এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার KN রায় নিয়তি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, মোহাম্মদ এজাজুর হক রতন, নার্গিস বেগম ও মোহাম্মদ বাদল দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। এমন অভিযোগ পেয়ে র্যাব 4 এর অভিযানিক দল অভিযুক্তদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গতকাল ঢাকার মিরপুর ও আশুলিয়ায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে এবং সংশ্লিষ্ট আলামত জব্দ করে। ভিকটিম ইমরান জানান, বিদেশে নেওয়ার জন্য তার কাছ থেকে 22 লাখ টাকা আত্মসাৎ করেছিল আসামিরা। উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো। তো এই প্রস্তাবে ইমরান, যে আমাদের ভিকটিম, রাজি হয়। তাকে নগদ 70,000 টাকা এবং পরবর্তীতে আরো 5,20,000 টাকা প্রদান করে। আসামিদের এবং ভিকটিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। জাতীয় মান উন্নয়নে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীর তেজগাঁওয়ে BSTI এর ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী। তিনি আরও বলেন, অপ্রতুল জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও আধুনিক করে তোলা হবে। ভোক্তা সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে BSTI এর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন বলেও জানান মন্ত্রী। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।